বাংলাদেশের মাটিতে ভারত প্রতিদিন নতুন নতুন কূটনৈতিক চাল দিচ্ছে। কবে না জানি ভারতের কূটনৈতিক ইয়র্কারে বোল্ড হয়ে লন্ডন নামক প্যাভিলিয়নে ফিরে যাবে জনাব তারেক রহমান। দীনেশ ত্রিবেদী উনার মতো একজন হাই প্রোফাইল অভিজ্ঞ রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত এই মুহূর্তে ব্যাপক আলোচিত হচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার একটাই বিষয়, দীনেশ ত্রিবেদী। আপনারা গত 72 ঘন্টার সব পর্যালোচনা করেন, দেখবেন আলোচিত একটাই নাম, টক শোতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়াতে একটাই আলোচিত নাম, দীনেশ ত্রিবেদী। দেখেন, কূটনীতিতে শুধুমাত্র প্রটোকল নয়, ব্যক্তিগত যোগাযোগ এবং রাজনৈতিক বোঝাপড়া অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীনেশ ত্রিবেদী উনি কোনো সাধারণ ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। উনি ভারতের সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী, দুবারের দীর্ঘদিন সাংসদ ছিলেন এবং অভিজ্ঞ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ঢাকার রাজনৈতিক বাস্তবতা বোঝা এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সাথে সরাসরি যোগাযোগ তৈরির ক্ষেত্রে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে আলাদা গুরুত্ব দিয়ে দেখতেই হবে এবং তিনি সেটা প্রমাণ করে দিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই রাজনৈতিক কূটনীতির ছাপ বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি। একের পর এক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে উনার বৈঠক হচ্ছে। উনার প্রতিটি বৈঠকের সময় এবং প্রেক্ষাপট নতুন নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে কি দিল্লি এবার বাংলাদেশের সাথে সম্পর্ক মেরামতের জন্য প্রচলিত কূটনীতির বাইরে গিয়ে রাজনৈতিক যোগাযোগকে বেশি গুরুত্ব দিচ্ছে? আমরা যদি এক সপ্তাহের ঘটনাগুলা পাশাপাশি রাখি তাহলে চিত্রটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রথমে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক, এরপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনের সাথে বৈঠক, সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক। তারেক রহমানের সাথে বৈঠকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকের সময় দুই দেশের সম্পর্কের অস্বস্তি, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার ইস্যু এবং ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্ক, সব বিষয় একই সাথে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ভারতও চাইতেছে সম্পর্ককে একটি কার্যকর স্থিতিশীল কাঠামোর মধ্যে ফিরিয়ে আনতে, কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্ক পুনর্গঠনের শর্তগুলো আসলে কি? এর সবচেয়ে বড় জায়গা অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ইস্যু। বাংলাদেশ চাইছে ভারতে অবস্থানরত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত এগিয়ে নিতে। এর জন্য যা যা করার দরকার তারা করছে, তারা বলতেছে, বাট আমরা জানি সেটা তারা করছে না। তারা চাইছে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসুক। ভারত আবার অন্যদিকে বিষয়টিকে আইনি এবং বিচারিক প্রক্রিয়ার আলোকে দেখার কথা বলছে। ফলে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনার মধ্যেও এই ইস্যুটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়, দীনেশ ত্রিবেদীর তৎপরতার সময় বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। 5 আগস্টের পর ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। বলতে পারেন জটিল প্রেম চলতেছে ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে। যেমনটা ইউনূস চালিয়েছে, একই ধারাবাহিকতা ইউনূসের ঘেটুপুত্র তারেক রহমান চালাচ্ছে। সুতরাং ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে ঘিরে পাকিস্তানের নতুন সক্রিয়তা এবং ভারত বিরোধী চক্রান্ত নিশ্চয়ই এইখানে কৌশলগতভাবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বাড়ছে, এর উপর যুক্ত হয়েছে নতুন করে চীনের সাথে ঘনিষ্ঠতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্ক অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো এবং কৌশলগত সহযোগিতার নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ফলে বাংলাদেশকে ঘিরে ভারতের সামনে এখন শুধু পাকিস্তান নয়, চীনকেও হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সহ সব পক্ষের সাথে যোগাযোগ রেখে ঢাকা নিজের কৌশলগত জায়গা শক্ত করার চেষ্টা করছে কি, নাকি সব ঠিক রেখে শুধুমাত্র ভারত বিরোধী প্রপাগান্ডার, ভারত বিরোধী রাজনীতি চালিয়ে যাচ্ছে? যদি তাই হয় তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ভারতের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে দিল্লি এই পরিবর্তনকে নিশ্চুপভাবে দেখবে এমনটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ, উত্তরে ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণে বঙ্গোপসাগর। বাংলাদেশের রাজনৈতিক নিরাপত্তাগত পরিবেশের পরিবর্তন সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তার সাথে যুক্ত। বিশেষ করে চীন যদি বাংলাদেশে অর্থনৈতিক এবং অবকাঠামোগত প্রভাব আরো বৃদ্ধি করে আর একই সময়ে পাকিস্তানের সাথে ঢাকার নিরাপত্তা এবং কূটনৈতিক যোগাযোগ আরো গভীর হয়, তাহলে ভারতের কৌশলগত হিসাব অবশ্যই বদলাতে হবে। তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এখন দিল্লির জন্য শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়, এইটা ভারতের বৃহত্তর দক্ষিণ এশিয়া কৌশলের অংশ। আর এখানেই দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক পরিচয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট,
সাধারণত রাষ্ট্রীয় প্রোটোকল এবং সরকারি চ্যানেলের মধ্যে কাজ করেন, কিন্তু একজন অভিজ্ঞ রাজনীতিবিদ রাজনীতির ভাষা বুঝেন, রাজনৈতিক ব্যক্তিদের সাথে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করতে পারেন এবং ক্ষমতার কেন্দ্রের সাথে সরাসরি রাজনৈতিক বার্তা আদান প্রদান করতে পারেন। দীনেশ ত্রিবেদীর আরেকটি বিশেষ দিক হলো পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে উনার দীর্ঘ সময়ের সম্পর্ক। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক, ভাষাগত এবং ভৌগোলিক সম্পর্ক রয়েছে। ফলে বাংলাদেশকে শুধু কূটনৈতিক নথির মাধ্যমে নয়, রাজনৈতিক বাস্তবতার জায়গা থেকেও বোঝার ক্ষেত্রে তার অভিজ্ঞতা দিল্লির জন্য অত্যন্ত কার্যকর। আর তাই ভারত এবার ঢাকায় একজন শুধুমাত্র রাষ্ট্রদূত নন, বরং একজন রাজনৈতিক ব্রিজ পাঠিয়েছেন। এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন নেতৃত্বের সাথে সরাসরি রাজনৈতিক যোগাযোগ তৈরি করতে পারবেন এবং সেই যোগাযোগের বাস্তব প্রক্রিয়া দিল্লির নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে পারবেন। সবচেয়ে রহস্যময় বিষয় হলো, ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠকের পর দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বের সাথে একাধিক বৈঠক করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সাথে তিনি বৈঠক করেছেন। যদি এই বৈঠকগুলো সত্যি হয়ে থাকে, তবে প্রশ্ন উঠতে পারে, বাংলাদেশ থেকে দিল্লিতে গিয়ে হাইকমিশনারকে অর্থাৎ দীনেশ ত্রিবেদীকে কি ধরনের রাজনৈতিক বার্তা দিতে হলো? ঢাকার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কি সরাসরি দিল্লির নীতি নির্ধারকদের ব্রিফ করেছেন, নাকি বাংলাদেশ নিয়ে ভারতের পরবর্তী কৌশল নির্ধারণের জন্যই এই বৈঠক হয়েছে? তবে এখানে একটি বিষয় পরিষ্কার রাখা জরুরি, দীনেশ ত্রিবেদীর নিজের রাজধানী দিল্লির সাথে নিয়মিত যোগাযোগ করা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু একই সময়ের মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র এবং নিরাপত্তা সংশ্লিষ্ট নেতৃত্ব এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর তিনি দিল্লিতে গিয়ে ভারতের শীর্ষ নেতৃত্বকে ব্রিফ করেন। তাহলে ঘটনাগুলার ধারাবাহিকতা অবশ্যই নজরে রাখার মতো, কারণ তখন এইটিকে শুধুমাত্র রুটিন কূটনৈতিক সফর হিসেবে ব্যাখ্যা করা কিংবা আখ্যা দেওয়া কঠিন হয়ে যেতে পারে। এর আগেও আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, মার্কিন বিশেষ দূত, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বাংলাদেশ সফরে এসে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক করেছিলেন এবং বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী সেদিনই দিল্লি ফিরে গিয়েছিলেন ব্রিফ করতে। বাংলাদেশকে ঘিরে শুধু ভারত পাকিস্তান প্রতিযোগিতা নয়, যুক্তরাষ্ট্র ও চীনের স্বার্থ রয়েছে। বঙ্গোপসাগর, সমুদ্রপথ, বন্দর, বাণিজ্য, উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা এবং ইন্দো প্যাসিফিক কৌশল সবকিছু মিলে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, বাংলাদেশ কি ভারতীয় হাইকমিশনারের যোগাযোগ নজরদারি করছে, কিংবা এর পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কোনো ভূমিকা আছে কি না? এই প্রশ্নগুলো উঠছে স্বাভাবিকভাবেই যখন দীনেশ ত্রিবেদী প্রত্যেকবার বৈঠকের পর দিল্লি ফিরে যাচ্ছেন ব্রিফ করার জন্য। তিনি কি বাংলাদেশে থেকে ব্রিফ করতে পারেন না? ডিজিটাল যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন না? সুতরাং তিনি যেহেতু বারবার দিল্লিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন গণমাধ্যমে চাওয়ার হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার কি তবে ভারতীয় হাইকমিশনারের ফোন কল নজরদারি করছে? যদি তাই হয়, সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তা কাঠামো নিয়ে ভারতের উদ্বেগ থাকবে, এটা খুব স্বাভাবিক। আর দীনেশ ত্রিবেদী বারবার দিল্লিতে যাবেন, এটাও খুব স্বাভাবিক। কূটনীতিতে প্রত্যেক পক্ষই অপর পক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করে, কিন্তু গোয়েন্দা নজরদারি কিংবা আইএসআইয়ের মতো সন্ত্রাসী সংস্থার নির্দেশে নজরদারি কূটনীতিতে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। সবার মুখে একটাই প্রশ্ন, বাংলাদেশে কি সত্যি বড় কিছু ঘটতে যাচ্ছে? আমার ধারণা, যদি বড় কোনো পরিবর্তন আসে, সেটা হবে ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন একটা সমীকরণ। তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এখানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। ভারত ইতিমধ্যেই তাকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। যদি সেই সফর হয়, তবে সেই সফরে অনেক কিছুর ব্যাখ্যা আমাদের সামনে চলে আসবে। আরেকটা বিষয়, দিল্লি কখনো চাইবে না বাংলাদেশ পাকিস্তান কিংবা চীনের সাথে সম্পর্ক ছিন্ন করুক, বরং দিল্লি চাইবে ঢাকা সবার সাথে সম্পর্ক রাখুক, কিন্তু ভারতের নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের জায়গাগুলা কোনোভাবেই যাতে উপেক্ষিত না হয়। বাংলাদেশের জন্য এটা একটা বিশাল সুযোগ। ভারতকে ছাড়া বাংলাদেশ অচল, তবুও বাংলাদেশ চাইলে ভারত, চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্র সব পক্ষের সাথে সম্পর্ক ব্যবহার করে নিজের অর্থনৈতিক এবং কৌশলগত সুবিধা আদায় করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, খাম্বা তারেক এই ভারসাম্যের নীতি কতটা দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে? বিদ্যুৎ সংকট মোকাবেলা করার মুরদ নাই, সেই ব্যক্তি ডিপ্লোমেসির কি বুঝবে? এই প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ যদি সত্যি ভারতের সাথে সম্পর্ক পুনর্গঠন করে, আবার একই সাথে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখে, তাহলে পাকিস্তানের জন্য বাংলাদেশকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সব চক্রান্ত বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পাকিস্তান সজোরে বরাবর একটা লাথি খাবে। কিন্তু শেষ পর্যন্ত দরজার চাবি কার হাতে থাকবে, সেইটা নির্ভর করবে বাংলাদেশের নিজস্ব পররাষ্ট্রনীতির উপর, খাম্বা তারেকের বুদ্ধিমত্তার উপর। তাই দীনেশ ত্রিবেদীর এই তৎপরতাকে ছোট করে দেখার সুযোগ নেই। তার প্রতিটি বৈঠক আলাদাভাবে হয়তো স্বাভাবিক,
কিন্তু সবগুলা ঘটনা একসাথে রাখলে একটি বড় ছবি তৈরি হয়। সেই ছবিতে দেখা যায় ঢাকা, দিল্লি, বেজিং, ইসলামাবাদ এবং ওয়াশিংটনের স্বার্থ এখন একই ভূরাজনৈতিক দাবার বোর্ডে এসে মিলেছে। সেই দাবার বোর্ডের নাম বাংলাদেশ। আর এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো বাংলাদেশকে ঘিরে একাধিক শক্তির প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতাকে যদি ঢাকা দক্ষতার সাথে নিজের স্বার্থে ব্যবহার করতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির দর কষাকষিতে তারেক রহমান আরো কিছুদিন টিকে যাবে, আর নয়তো বিশাল একটা মারা খাবে। কারণ দক্ষিণ এশিয়ার এই নতুন দাবা খেলায় বাংলাদেশ শুধুমাত্র একটি খুঁটি নয়, বাংলাদেশ নিজেই এখন একটি গুরুত্বপূর্ণ চাল। কার্ড বিএনপির হাতে। বিএনপি সিদ্ধান্ত নেবে মরবে নাকি বাঁচবে, সম্পূর্ণ সিদ্ধান্ত তারেক রহমানের উপর। দেখা যাক তারেক রহমান কি সিদ্ধান্ত নেয়। ভালো থাকবেন, সুদিন আসছে। ধন্যবাদ।